দিল্লির দুর্গতে ঔরঙ্গজেবের কাছে খবর আসে ছত্রপতি শিবাজি আর বেঁচে নেই। শিবাজির মৃত্যুর সংবাদ শুনে সেখানে উপস্থিত সবাই খুব খুশি হন, কিন্তু ঔরঙ্গজেব ততটাও খুশি হননি, কারণ ছত্রপতি শিবাজি মহারাজের মতো শত্রু তিনি আর কোনোদিন পাবেন না। তিনি নিজে ছত্রপতিকে মেরে মারাঠা সাম্রাজ্য দখল করতে চেয়েছিলেন, কিন্তু তিনি জানেন ছত্রপতি শিবাজির মৃত্যুতে মারাঠা সাম্রাজ্যের পতন নিশ্চিত, তাই তিনি সবাইকে নিশ্চিন্তে সময় কাটাতে বলে দেন। এদিকে মুঘলদের দখলে থাকা বুরহানপুরকে দেখানো হয়। সেখানকার দায়িত্বে থাকা ঔরঙ্গজেবের সেনাপতি খানজামানও আরাম করে সময় কাটাচ্ছে। ঠিক সেই সময় মারাঠা সৈন্যরা বুরহানপুরে আক্রমণ করে। খানজামান অবাক হয়ে যায়, ছত্রপতি শিবাজি তো মারা গেছে, তাহলে মারাঠা সৈন্যরা আক্রমণ করার সাহস পেল কি করে? ঠিক তখনই আমরা দেখতে পাই ছত্রপতি সম্ভাজি মহারাজকে, যিনি হলেন ছত্রপতি শিবাজির ছেলে। মুঘল সেনাদের সাথে মারাঠা সেনাদের তুমুল লড়াই শুরু হয়। সম্ভাজির নেতৃত্বে সেই লড়াইয়ে মারাঠা সেনারা সেখানে উপস্থিত থাকা মুঘল সেনাদের একের পর এক করে শেষ করে দেয়। এরপর সম্ভাজি মহারাজ খানজামানের যখন মুখোমুখি হতে যান, ঠিক সেই সময় খানজামান কৌশলে সম্ভাজিকে একটা হিংস্র সিংহের খাঁচায় ফেলে দেন, কিন্তু সম্ভাজি সিংহের মুখ চিরে সিংহকে হত্যা করে। তারপর সম্ভাজি মহারাজ খানজামানের সাথে লড়াই শুরু করে। খানজামানকে আছড়ে মাটিতে ফেলে সম্ভাজি বলে, শিবাজি বেঁচে নেই, কিন্তু তার ছেলে এখনো বেঁচে আছে। মারাঠা সাম্রাজ্যের দিকে কেউ নজর দিলে আমি তার বুক চিরে ফেলবো। এরপর বুরহানপুরকে ধ্বংস করে সেখানকার সকল ধনসম্পদ একত্রিত করে মারাঠা সেনারা। তাদের আসল উদ্দেশ্য ছিল বুরহানপুরে কোনো কিছু অবশিষ্ট না রাখা, যাতে করে মুঘলরা বুঝতে পারে মারাঠারা তাদের পুরোপুরি নিঃস্ব করেছে। সেই সময় সম্ভাজি নিজের ছোটবেলার কথা ভাবছিলেন। খুব ছোটবেলায় ওনার মায়ের মৃত্যু হয়েছিল। ছোটবেলার সেই কথা মনে পড়তে চোখে জল চলে আসে সম্ভাজি মহারাজের। ঠিক সেই সময় সম্ভাজির মামা সার লস্কর এসে সম্ভাজিকে সান্ত্বনা দেন। এরপর সম্ভাজি তার সৈন্যদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। তিনি বলেন, এটা শুধুমাত্র একটা জয় নয়, ঔরঙ্গজেবের উদ্দেশ্যে একটা বার্তা। আজকের পর থেকে ঔরঙ্গজেব মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা করলে তার পুরো সাম্রাজ্য আমরা ধ্বংস করে দিব। শিবাজি মহারাজের স্বরাজ প্রতিষ্ঠানের স্বপ্ন আমরা পূরণ করব। এরপর মারাঠা সাম্রাজ্যে রায়গড় দুর্গ দেখানো হয়। মারাঠা সাম্রাজ্যের কিছু বিশিষ্ট ব্যক্তি সম্ভাজির বুরহানপুর বিজয়ের কথা সম্ভাজির সৎমা সরাবাইকে জানাচ্ছিল। এই সরাবাই সম্ভাজিকে পছন্দ করেন না। তিনি চান তার নিজের ছেলে রামরাজা মারাঠা সাম্রাজ্যের সিংহাসনে বসুক। যদিও রামরাজা বয়সে অনেক ছোট, তবুও সরাবাই মারাঠা সাম্রাজ্যের সিংহাসনে সম্ভাজিকে মেনে নিতে পারেননি। সরাবাইয়ের মতো তার বিশিষ্ট ব্যক্তিরাও সম্ভাজিকে পছন্দ করেন না। এদিকে সম্ভাজি তার সেনাদের নিয়ে রায়গড় ফিরে আসেন। সম্ভাজির স্ত্রী ইয়াসুবাই সম্ভাজিকে বরণ করে নেয়। এই ইয়াসুবাই একধারে যেমন সম্ভাজির স্ত্রী, তেমনি তার ভালো বন্ধু। ইয়াসুবাই সম্ভাজিকে একটা রুমের মধ্যে নিয়ে যায়, যেখানে ছত্রপতি শিবাজির পাগড়ি এবং জুতো সাজানো ছিল। সম্ভাজি তার বাবার জুতো স্পর্শ করে আশীর্বাদ নেন। অন্যদিকে ঔরঙ্গজেবের সংবাদদাতা ঔরঙ্গজেবকে জানায়, বুরহানপুরে মারাঠারা সবকিছু শেষ করে দিয়েছে, আর এই আক্রমণটা করেছিল ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজ। এদিকে ছত্রপতি সম্ভাজি মহারাজের রাজ্যাভিষেক হয়। রাজ্যাভিষেকে সবাই উপস্থিত থাকলেও সেখানে তার সৎমা উপস্থিত ছিলেন না। রাজ্যাভিষেকের পর সম্ভাজি মহারাজ তার বিশিষ্ট ব্যক্তি এবং কাছের মানুষদের নিয়ে একসাথে ভোজন করতে বসেন। সেখানে ইয়াসুবাইয়ের দুই ভাই গানোজি এবং কানোজি সম্ভাজিকে অনুরোধ করে গিরকান অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব যেন তাদের দেওয়া হয়। তারা আরো বলে, আপনার বাবা ছত্রপতি শিবাজি মহারাজ আমাদের বাবার কাছে কথা দিয়েছিলেন গিরকান অঞ্চল তাদের সম্পূর্ণরূপে দেওয়া হবে। ইয়াসুবাই তাদের ভাইদের কথায় প্রতিবাদ করে বলে, শিবাজি মহারাজ সবসময় চাইতেন পুরো সাম্রাজ্য যেন অবিভক্ত অবস্থায় থাকে। তখন গানোজি বলে, তাহলে হয়তো আমাদের বাবা মিথ্যাবাদী ছিলেন, না হলে হয়তো শিবাজি মহারাজ। সম্ভাজি চিৎকার করে ওঠে। সম্ভাজি তার বাবার বিরুদ্ধে কোনো কথা শুনতে চান না। এদিকে আন্নাজি সরাবাইকে জানায়, পুরো সাম্রাজ্যে শুধুমাত্র সম্ভাজির জয় জয়কার চলছে। রামরাজার ছত্রপতি হওয়া আর হলো না। আপনার নিজের ভাই সারলাস্কার যদি আপনার পক্ষে থাকতো, তাহলে আপনার স্বপ্ন সত্যি হতো। এখান থেকে আমরা জানতে পারি সারলাস্কার সম্ভাজির নিজের মামা নন, কিন্তু তাও তিনি সম্ভাজিকে ভীষণ ভালোবাসেন। সরাবাই তার বিশ্বস্ত কিছু লোককে নিয়ে সম্ভাজি মহারাজকে হত্যা করার ষড়যন্ত্র করা শুরু করেন। সরাবাই বালাজিকে একটা পত্র লিখতে বলেন। এদিকে সম্ভাজির কাছে খবর আসে ঔরঙ্গজেবের ছেলে মির্জা আকবর সম্ভাজির সাথে দেখা করতে চায়। সম্ভাজি কোনো রকম সৈন্য ছাড়াই মির্জা আকবরের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। সবাই চিন্তায় পড়ে যায়, শুধুমাত্র ইয়াসুবাই ছাড়া। সম্ভাজি ইয়াসুবাইকে জিজ্ঞেস করে, আমি বিনা সৈন্যে আকবরের সাথে দেখা করতে যাচ্ছি, তোমার চিন্তা হচ্ছে না? তখন ইয়াসুবাই বলে, চিন্তা হচ্ছে, তবে আকবরের। ইয়াসুবাই আরো জানায় যে সে সন্তান সম্ভবা। এরপর সম্ভাজি পৌঁছে যায় আকবরের সাথে দেখা করতে। আকবর জানায় সে সম্ভাজির সাহায্য নিয়ে তার বাবা ঔরঙ্গজেবকে হত্যা করে সিংহাসন দখল করতে চায়। সম্ভাজি বলে, আমরা মুঘল
মুঘলদের সাথে হাত মেলাবো না। আকবর বলে, আমার এবং আপনার উদ্দেশ্য কিন্তু এক। শম্ভুজি বলে, না, আমরা এক নই। মারাঠারা কোনোদিন বিশ্বাসঘাতকতা করে না। তখন আকবর বলে, বিশ্বাসঘাতক আপনার পরিবারেও আছে। এই বলে আকবর একটা পত্র দেখায় শম্ভুজিকে, যেটা পাঠিয়েছিল সরাভাই, যেখানে লেখা ছিল, আপনার শত্রু আপনার বাবা ঔরঙ্গজেব, আমার শত্রু শম্ভুজি। আপনি আমার শত্রুকে শেষ করলে আমিও আপনার শত্রুকে শেষ করতে মারাঠার সমস্ত সৈন্য পাঠিয়ে দেব। পত্র পড়ে শম্ভুজি প্রচন্ড রেগে যায়। শম্ভুজি আকবরকে বলে, আমি আপনার সাথে হাত মিলিয়ে সাহায্য করতে পারবো না, কিন্তু আপনি যতদিন মারাঠা সাম্রাজ্যের অধীনে আছেন ততদিন আপনার বাবার সৈন্যরা আপনাকে স্পর্শ করতেও পারবে না। সরাবাইয়ের বিশ্বাসঘাতকতার খবর পৌঁছে যায় ইয়াসুবাইয়ের কাছে। ইয়াসুবাই পৌঁছে যায় বালাজির কাছে, কারণ পত্র সেই লিখেছিল। ইয়াসুবাইয়ের কাছে ক্ষমা চেয়ে বালাজি বলে, আমি পত্র লিখেছিলাম, কিন্তু আমাকে যা লিখতে বলা হয়েছিল আমি সেটাই লিখেছি। বালাজি সমেত যে সমস্ত সদস্য সরাবাইয়ের সাথে ষড়যন্ত্রে অংশ নিয়েছিল তাদের সবাইকে বন্দি বানিয়ে নেওয়া হয়। শম্ভুজি ফিরে এসে বন্দিশালায় গিয়ে একটা বড় হাতি ছেড়ে দেয়। সেই হাতি সবাইকে পিষে মারে। অন্যদিকে ঔরঙ্গজেব তার রাজ্যসভার সদস্যদের নিয়ে বুরহামপুরে পৌঁছায়। পুরো বুরহামপুর ধ্বংস। সেই সময় ঔরঙ্গজেবের কাছে খবর আসে শম্ভুজি মারাঠা সাম্রাজ্যে মির্জা আকবরকে আশ্রয় দিয়েছে। ঔরঙ্গজেব নিজের মাথার মুকুট খুলে ফেলে আর বলে, আমার বংশের লাশের উপর দাঁড়িয়ে এই মুকুট পরেছিলাম। এই শম্ভুজির মৃত্যু না হওয়া পর্যন্ত আমি আর এই মুকুট পরব না। ঔরঙ্গজেব তার সৈন্যদের মারাঠাদের সমস্ত অঞ্চলে ঢুকে মারার আদেশ দেন। এরপর বিশাল মুঘল সেনাবাহিনী বিভিন্নভাবে বিভক্ত হয়ে মারাঠা সাম্রাজ্যের অধীনে থাকা এলাকাগুলোতে ঢুকে পড়ে নির্মমভাবে মারাঠাদের মারা শুরু করে। কখনো বা মারাঠাদের মেরে গাছে ডালে ঝুলিয়ে দেয়, কখনো আবার মেরে নদীতে ভাসিয়ে দেয়, আবার কখনো পুরো গ্রাম জ্বালিয়ে দেয়, কখনো আবার বন্দি বানিয়ে অত্যাচার করে। মারাঠা সাম্রাজ্যের করুণ পরিণতি দেখার পর শম্ভুজি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা শুরু করেন। সার লস্কর বলে, মারাঠাদের বাকি এলাকাগুলোতে আমাদের বিভিন্ন রূপে মুঘলদের সামনে উপস্থিত হতে হবে। পরিকল্পনা শেষে শম্ভুজি সরাবাইয়ের ঘরে যান। তখন সরাবাই ঘুমাচ্ছিলেন। তার পায়ের কাছে শম্ভুজি বসেন এবং বলেন, প্রার্থনা করছি আপনার সব মনস্কামনা পূরণ হোক। এই বলে পায়ে হাত দিয়ে প্রণাম করে বেরিয়ে যান। মারাঠা সৈন্যরা তাদের বাকি এলাকাগুলোতে লুকিয়ে থেকে মুঘলদের উপর আক্রমণ শুরু করে, কখনো গাছে লুকিয়ে থেকে, কখনো আবার আখের খেতে, কখনো আবার জলে। এইভাবে মুঘলদের মারতে থাকে মারাঠারা। এরই মাঝে সরাবাইয়ের মৃত্যু হয়। চিতায় আগুন দেওয়ার সময় শম্ভুজি সার লস্করকে তার মেয়ের সাথে রামরাজের বিয়ের প্রস্তাব দেয়। সার লস্কর এই প্রস্তাবে রাজি হয়। এরপরেও মারাঠারা কিন্তু তাদের এলাকাতে মুঘলদের ধরে মারার কাজ বন্ধ করে না। মুঘলদের উপর এই আক্রমণের জন্য ঔরঙ্গজেব ক্রুদ্ধ হয়। কিছুদিন পর মুঘল সেনারা মির্জা আকবরের সন্ধান পায়। ঔরঙ্গজেবের মেয়ে সেনাদের বলে, মির্জা আকবরের মতো কোনো না কোনো বিশ্বাসঘাতক মারাঠা সাম্রাজ্যেও আছে, তাকে খুঁজে বের করো। এরপর মুঘল সেনারা মির্জা আকবরের উপর আক্রমণ করে, কিন্তু মারাঠা সেনারা মির্জা আকবরকে বাঁচিয়ে নেয়। এই খবর ঔরঙ্গজেবের মেয়ের কাছে পৌঁছে যায়। সে তার বাবাকে বলে, দুর্ভাগ্যবশত মির্জা আকবর এখনো বেঁচে আছে, কিন্তু আমরা শম্ভুজিকে পরাজিত করার একটা উপায় খুঁজে পেয়েছি। এদিকে মির্জা আকবর শম্ভুজিকে বলে, আমি আর হিন্দুস্তানে থাকতে চাই না। ঠিক সেই সময় শম্ভুজির কাছে খবর আসে মুঘলদের সাথে লড়াই করতে গিয়ে সার লস্করের মৃত্যু হয়েছে। খবরটা শুনে ভেঙে পড়েন শম্ভুজি। ওদিকে ভারতের বিভিন্ন অঞ্চলের অধিপতি মুঘলদের ফাঁদে পা দিয়ে তাদের সাথে হাত মিলিয়েছে। তাই শম্ভুজি সিদ্ধান্ত নেয় তিনি সরাসরি মুঘলদের দুর্গ আক্রমণ করবে। শম্ভুজি সংবাদদাতাকে জিজ্ঞেস করে, ঔরঙ্গজেব এখন কোথায় আছে? সংবাদদাতা বলে, আকলুজে। শম্ভুজি বলে, মুঘলদের মধ্যে খবর ছড়িয়ে দাও যে 10,000 মারাঠা সেনা আকলুজের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর বাকি সব অধিপতিদের সংমেশ্বরে আমার সাথে দেখা করতে বলে দাও। শম্ভুজির যে কোনো কঠিন পরিস্থিতিতে তার পাশে সবসময় ছায়ার মতো থাকে তার স্ত্রী ইয়েসুবাই। সময়ের সাথে রামরাজাও অনেকটা বড় হয়েছে। রামরাজা এবার শম্ভুজির সাথে যুদ্ধে যেতে চায়। শম্ভুজি তাকে বলে, এই যুদ্ধে তোমার অংশগ্রহণ করার থেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে থেকে মহিলা এবং শিশুদের রক্ষা করা। যুদ্ধে যাওয়ার আগে ইয়াসুবাইকে শম্ভুজি জিজ্ঞেস করে, আমি ঔরঙ্গজেবের সাথে সরাসরি যুদ্ধ করতে যাচ্ছি, তোমার চিন্তা হচ্ছে না? ইয়াসুবাই বলে, চিন্তা হচ্ছে, তবে ঔরঙ্গজেবের পুরো মারাঠা সাম্রাজ্য ওই দিনের অপেক্ষা করছে যেদিন আপনি ঔরঙ্গজেবকে পরাস্ত করে মারাঠা সাম্রাজ্যকে মুক্ত করবে। এরই মধ্যে এক রাতে মুঘলদের বিশাল সৈন্যবাহিনী সঙ্গমেশ্বরের দিকে এগোতে থাকে, যেটা রায়গড় ফোর্টে থাকা এক সেনা দেখে ফেলে। ওই সেনার ছেলে শান্তা বলে, মুঘলরা যে পথ দিয়ে এগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে কম সময়ে সঙ্গমেশ্বরে পৌঁছানোর রাস্তা। কিন্তু মুঘলরা এই রাস্তা জানলো কোথা থেকে? তার মানে কেউ না কেউ বিশ্বাসঘাতকতা করেছে। যে মুঘল সেনারা সঙ্গমেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছে তাদের সাথে গানোজি এবং কানোজিকে দেখা যাচ্ছে, তার মানে এরাই হলো সেই বিশ্বাসঘাতক। শান্তা এবং তার বাবা সঙ্গমেশ্বরে পৌঁছে এই ব্যাপারটা সবাইকে জানিয়ে দেয়। এদিকে মুঘলরাও সেখানে পৌঁছে যায়। মুঘলদের সেনা ছিল কয়েক হাজার, অন্যদিকে মারাঠাদের সেখানে 150 জন সৈন্য উপস্থিত ছিল। মুঘলরা এক এক করে মারাঠা সৈন্যদের মেরে ফেলে। এদিকে সকালও হয়ে যায়। শম্ভুজির কিছু কাছের মানুষের মৃত্যুতে শম্ভুজি পাগলের মতো চিৎকার করা শুরু করে দেয় এবং মুঘলদের উপর ঝাঁপিয়ে পড়ে। লড়াইয়ের মাঝে শম্ভুজি তার গলা থেকে একটা হার খুলে শান্তাকে ছুঁড়ে দেয়। শান্তা সেই হারটা ধরার পর শম্ভুজি তাকে বলে, আপনি রায়গড় চলে যান। শান্তা প্রথমে
যাবে না না বললেও শেষমেশ সম্ভাজির ধমকে রায়গড় যেতে সে বাধ্য হয়। সম্ভাজিকে মুঘলরা কোনোভাবেই কাবু করতে পারছিল না। ঠিক সেই সময় মুঘলদের মন্ত্রিসভার কিছু মন্ত্রী আর গানোজি এবং কানোজি সেখানে আসে। গানোজি বলে যতক্ষণ পর্যন্ত সম্ভাজির হাত খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে কাবু করা মুশকিল। তখন বিশাল আকার শিকল দিয়ে মুঘল সেনারা সম্ভাজির হাত বেঁধে ফেলে। কিছু মুঘল সেনারা সম্ভাজির উপর তরোয়াল দিয়ে আঘাত করে। সকল মারাঠা সেনাদের মৃত্যু হলেও তখনও মারাঠাদের রাজকবি জীবিত ছিল। তাকে বন্দী করে নেয় মুঘল সেনারা। এদিকে শান্তা রাজগড়ে পৌঁছে ইয়াসুবাইকে সবকিছু জানিয়ে দেয়। সম্ভাজি এবং রাজকবি দুজনকে ধরে নিয়ে এসে ঔরঙ্গজেবের দুর্গের বাইরে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ওই রাতে রাজকবিকে হত্যা করা হয়, কিন্তু সম্ভাজিকে বাঁচিয়ে রাখা হয়। পরের দিন ঔরঙ্গজেবের মেয়ের আদেশে সম্ভাজির হাত এবং পায়ের সমস্ত নখ উপড়ে ফেলা হয়। সম্ভাজির শরীরের ক্ষতস্থানে লবণ লাগিয়ে দেওয়া হয়, কিন্তু সম্ভাজি চুপচাপ থাকেন, তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। এরপরে ঔরঙ্গজেবের আদেশে সম্ভাজির চোখে গরম লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু সম্ভাজির মুখ দিয়ে জগদম্বা ছাড়া আর অন্য কোনো আওয়াজ বেরোয় না। কোনোভাবে নত করতে না পেরে পরের দিন ঔরঙ্গজেব সম্ভাজিকে একটা প্রস্তাব দেন। ঔরঙ্গজেব বলে, আমাদের সাথে হাত মিলিয়ে নাও, জীবন পাল্টে যাবে, শুধু তোমাকে ধর্ম পরিবর্তন করতে হবে। তখন সম্ভাজি পাল্টা বলেন, আমাদের সাথে হাত মিলিয়ে নাও, জীবন পাল্টে যাবে, আর ধর্মও পরিবর্তন করতে হবে না। এটা শুনে ভীষণ রেগে যায় ঔরঙ্গজেব। তখন সম্ভাজি চিৎকার করে বলে, ছত্রপতি শিবাজিকে সিংহ বলা হয়, আর সিংহের বাচ্চাকে বলা হয় ছাবা। এরপর ঔরঙ্গজেবের মেয়ের আদেশে সম্ভাজির জিভ টেনে ছিঁড়ে ফেলা হয়। এইভাবে মৃত্যু হয় সম্ভাজির। মৃত্যু আগে পর্যন্ত তিনি ঔরঙ্গজেবের সামনে মাথা নত করেননি। ঔরঙ্গজেবের মেয়ে বলে, সম্ভাজি তার মৃত্যুটাকে উৎসবের মতো পালন করে চলে গেল। অন্যদিকে ইয়াসুবাই নিজের মনটাকে শক্ত করে রামরাজাকে মারাঠা সাম্রাজ্যের নতুন ছত্রপতি ঘোষণা করেন আর একটা পত্র লিখে পাঠান ঔরঙ্গজেবকে। পত্রে লেখা আছে, মারাঠাতে ছত্রপতি এখনো জীবিত আছে। কথাটা শুনে এতক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকা ঔরঙ্গজেব উঠে পড়ে ওই সংবাদবাহককে নাগালে ছুরি মেরে নিজের রাগ কমায় আর বলে, যদি আমার সম্ভাজির মতো একটা ছেলে থাকতো তাহলে শুধু হিন্দুস্থান নয়, সমগ্র বিশ্ব আমার মুঠোতে থাকতো। আমার হিংসা হয় ছত্রপতি শিবাজিকে, যার ঘরে ছাবার মতো সন্তান জন্মেছে। ছবিটি এখানেই শেষ হয়।